বিশাল ও জাদুকরী মায়ের রাজ্য ছিল সমুদ্রগড়। ভোরের নরম আলো ছোঁয়ার সাথে সাথে এক রাশ মিষ্টি বাতাসে ফুলগুলো যেন ডানা মেলে দিল। সেই সাথে সাথে গাছের ডালে পাখিরাও মিষ্টি সুরে গান গাইতে লাগলো। পুরো প্রকৃতি আনন্দে মেতে উঠল। এমন সময় স্নিগ্ধ মায়াবী সকালে সমুদ্রগড়ের রাজা রানী প্রাসাদের সুবিন্যস্ত বাগিচায় বসে গল্প করছিল। কল্যাণী, আজকের সকালটা সত্যিই চমৎকার। রাজ্য জুড়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে, তাই না? মহারাজ, প্রজারা সুখে আছে, রাজ্য শান্তিতে আছে, আর আমাদের জীবনটাও পরিপূর্ণ। আপনার এই শাসন ব্যবস্থা নিয়ে সত্যি আমি গর্বিত। আমার একার কৃতিত্ব নয় রানী, তোমার মতো বুদ্ধিমান অর্ধাঙ্গিনী পাশে আছে বলেই তো রাজ্য চালানো এত সহজ হয়। জাহাপনা, পাশের রাজ্যের সম্মানিত অতিথি রাজা বিক্রমজিৎ এবং রানী মৃণালিনী প্রাসাদে আগমন করেছেন। আরে আরে, তাদের তো বহুদিন পর আগমন। জলদি তাদের সম্মানিত করে ভেতরে নিয়ে এসো। কেমন আছো বন্ধু প্রতাপ শাহ? সমুদ্রগড়ের আবহাওয়া তো দেখছি দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। আপনাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল বন্ধু। আসুন আসুন, আজ অনেক দিন পর সবাই মিলে গল্প করা যাবে। মহারানী কল্যাণী, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। তারা সবাই বসে হাসি খুশি গল্প করছিলেন। এমন সময় ফুলবাগানের পেছন থেকে হেঁটে এলো ছোট রাজকুমারী সোনালি। তার পরনে রেশমি পোশাক, পিঠ ছাড়িয়ে থাকা সোনালি চুল ভোরের আলো যেন জ্বলজ্বল করছে। সোনালি অত্যন্ত মৃদু পায়ে ধীর পদক্ষেপে সবার সামনে এসে দাঁড়ালো। রানী কল্যাণী নিজের ছোট মেয়েকে দেখে গর্বিত চোখে অতিথিদের দিকে তাকালেন। মৃণালিনী, আমাদের ছোট্ট রাজকুমারী সোনালি। রানী মৃণালিনী ইতস্ত হয়ে চারপাশের দৃষ্টি ঘোরালেন, যেন কাউকে খুঁজছেন। আপনার ছোট্ট মেয়ে কই কল্যাণী? তাকে তো দেখছি না, কোথায় সে? এই তো, একদম আপনার চোখের সামনে দাঁড়িয়েছে আমাদের সোনালি। আপনি কি চোখে দেখছেন না? সত্যিই তো প্রতাপ ভাই, আমাদের চোখে কিছুই পড়ছে না। আপনার ছোট মেয়ে কই? ক্ষমা করবেন কল্যাণী, আমি সত্যি খেয়াল করতে পারছি না, আমার চোখে কেন জানি পড়ছে না। এই তো, এখানে একদম আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সোনালি। কথাগুলো শোনা মাত্রই সোনালির ঠোঁটের মিষ্টি হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। বুকের ভেতর এক অজানা যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। সে প্রতিদিন এভাবে অবহেলিত হতে হতে ক্লান্ত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জলের ধারা নিয়ে সে শয়নকক্ষের দিকে ছুটে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে সে কান্না করতে শুরু করলো। আমি কি মানুষ নই? বাবা মা এত ভালোবাসে, কিন্তু বাইরের মানুষের কাছে আমি অদৃশ্য কেন? আমার এই রূপ, আমার এই জীবনের কি মূল্য যদি কেউ আমাকে দেখতেই না পায়? ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে শীতল বাতাস বইতে শুরু করলো। জানালার বাইরে জমে উঠল ঘনীভূত কালো কুয়াশা। আলো কমে গিয়ে ঘরের ভেতরের পরিবেশ থমথমে হয়ে গেল। কালো ধোঁয়ায় ভেতর ভেসে এলো। কাঁদছো কেন মিষ্টি রাজকুমারী? সোনালি চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কে কে আপনি? আমার বন্ধ ঘরে কিভাবে এলেন? আমি মায়ার জাদুকরী ডাইনি। আমি তোর ভেতরের কান্না শুনতে পেয়েছি সোনালি। তোর এই গভীর বেদনা এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউই বুঝবে না। আপনি আমার বেদনা বোঝেন? অবশ্যই বুঝি। এই পৃথিবীর অন্ধ মানুষগুলো তোর এই স্বর্গীয় সৌন্দর্য ও গুণ বোঝার যোগ্য নয়। তারা তোকে দেখতে পায় না, তোকে অবহেলা করে। এই অপমান তোর আর সইতে হবে না। তুই আমার সাথে চল। কিন্তু কিন্তু আমি কি করব? কেন তারা আমাকে দেখতে পায় না? কারণ তুই এই সাধারণ মানুষের রাজপ্রাসাদে থাকার জন্য তৈরি হসনি। শোন, তুই আমার কথা শোন। আমার
আমার সাথে মায়াপুরীতে চল। এইসব কথা জোরে বলার মতো নয়। তুই আমার সাথে চল, তোর কেউ অবহেলা করবে না। না না, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। তারা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা? কিন্তু তারা তোকে কখনোই ভালোবাসে না। ডাইনি আর কোনো সুযোগ দিল না। সে শূন্যে তার দীর্ঘ জাদুদণ্ড ঘোরাতে শুরু করলো। কালো কুয়াশা সোনালির পুরো শরীর পেঁচিয়ে ধরলো। ছেড়ে দে ডাইনি, আমাকে ছেড়ে দে। বাবা, মা, আমাকে বাঁচাও, বাঁচাও। মুহূর্তের মধ্যে রাজকুমারী সোনালি শূন্যে মিলিয়ে গেল। ঘর শান্ত নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে রানী কল্যাণী সোনালীর ঘরে এসে দেখলেন দরজা খোলা, বিছানা খালি, সব কিছু কেমন যেন শুনশান হয়ে আছে। সোনালী, তুই কোথায় মা? রাগ করে আছিস? সোনালী, কোথায় গেলি মা? সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল। কোথায় গেল আমার সোনালী? রানী হন্তদন্ত হয়ে সারা জায়গায় ছুটে বেড়ালো। কোথাও সোনালীকে খুঁজে পেল না। এরপর রানী রাজপ্রাসাদের দরবারে ছুটে গেলেন। সেখানে রাজা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সোনালী কোথাও নেই। কি বলছো কল্যাণী? সোনালী নেই মানে? পাহাড়ে বাগানে দেখেছো? হ্যাঁ, আমি পুরো প্রাসাদ খুঁজেছি মহারাজ, কোথাও নেই সে। আমার সোনা মেয়েটা কোথায় গেল? তাকে ফিরিয়ে দাও মহারাজ। পুরো সমুদ্রগড় তছনছ করে ফেলো, আবার ছোট রাজকুমারীকে চাই। না পেলে কারো রক্ষা নেই। আবার রাজত্ব, আবার ধন সম্পদ সব নিয়ে যাও, শুধু আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। পরবর্তী 3টি দিন রাজ্য জুড়ে হাহাকার পড়ে গেল। রাজা প্রতাপ শাহ ও রানী কল্যাণী সোনালীর শোকে অকুল হয়ে পড়লেন। রাজ্য চালানো বন্ধ হয়ে গেল। রাজপ্রাসাদের রান্না বাতি জ্বলা বন্ধ হয়ে গেল। রাজা রানী দুজনেই অন্ন জল সব ত্যাগ করলেন। আমার সোনালী না খেলে আমি এক বিন্দু জলও মুখে তুলবো না। এগুলো নিয়ে যাও আমার সামনে থেকে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। হঠাৎ প্রাসাদের পরিবেশ আবার থমথমে হয়ে উঠল। কেউ বুঝতে পারল না, কিন্তু দেওয়ালের ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। কাঁটাগুলো উল্টো দিকে ঘোরার সাথে সাথে টং টং করে 3টা শব্দ হলো। আর সাথে সাথে সময়টা সবাই ভুলে গেল। রানী কল্যাণী, রাজা প্রতাপ শাহ, তাদের পূর্বের কাহিনী সব স্মৃতি থেকে হারিয়ে গেল। কল্যাণী, তুমি কাঁদছিলে কেন? আমি কাঁদছি? কই না তো। তবে খাবার কেন বন্ধ? ইস, ক্ষুধায় পেটটা চোচো করছে। আর আমরা খাবার খাচ্ছি না কেন? আমি সত্যি বুঝতে পারছি না যে এত ক্ষুধা কিভাবে লাগলো। আমার মনে হচ্ছে যেন আমরা কিছু একটা হারিয়ে ফেলেছি, কিন্তু কি হারিয়েছি তা মনে পড়ছে না। কিচ্ছু হয়নি মহারাজ, হয়তোবা স্বপ্ন দেখেছিলাম। চলুন অহেতুক না খেয়ে থাকা বন্ধ করি, খুব ক্ষুধা পেয়েছে। অদ্ভুত তো কল্যাণী, আমার কেমন যেন মনে হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু একটা ভুলে যাচ্ছি কল্যাণী। প্রাসাদের দেওয়ালে অদৃশ্য এক ছায়া হয়ে রাজকুমারী সোনালীর আত্মা তখন হাউমাউ করে কেঁদে উঠল, কারণ তার বাবা মা তার কথা ভুলে গেছে। তখন সোনালী মনে মনে ভাবতে লাগলো, সত্যি সত্যি হয়তোবা তার বাবা মাও তাকে আজকে ভুলে গেছে। না মা, না বাবা, তোমরা আমাকে ভুলে যেতে পারো না। আমি তোমাদের ছোট মেয়ে সোনালী, আমি এই ঘরেই আছি। তোমরা পিছন ফিরে একবার দেখো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। সমুদ্রগড়ের ইতিহাস থেকে চিরতরে মুছে গেল রাজকুমারী সোনালীর নাম। মহারাজ, আমার ঠিক তাই মনে হচ্ছে। ইদানিং মাঝে মাঝে মনে হয় এই প্রাসাদের গলিতে কার যেন মিষ্টি হাসির শব্দ ভেসে বেড়ায়, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। ঠিক তাদের কয়েক হাত সামনে অদৃশ্য অবস্থায় দাঁড়িয়েছিল সোনালী। তার চোখে অঝরে জল ঝরছিল।
বাবা, মা, আমি তোমাদের মেয়ে সোনালি। একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে হাত বাড়িয়ে দেখো, কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু রাজা রানীর কানে সেই আকুতি পৌঁছালো না। সোনালি ছুটে গিয়ে ব্যাকুল হয়ে তার মায়ের বাবার কাছে কথা বলতে লাগলো, কিন্তু তারা কেউই তার কথা শুনতে পেল না। তবে আমি কি সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেলাম? না না, ডাইনি আমাকে সত্যি সত্যি অদৃশ্য করে দিয়েছে। এখন কিভাবে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব? এদিকে রাজপ্রাসাদের বিশাল রান্নাঘরে কয়েকজন দাস দাসী রান্নার জোগাড় করছিল। শুনেছিস, আজকাল আমার কেমন যেন মনে হয় এই বিশাল প্রাসাদে কেউ একজন কম আছে। কেমন যেন খালি খালি মনে হয়, বুঝতে পারছি না কি যে হলো। আরে তা নয়, আমার তো মনে হয় আমরা খুব আপন কাউকে ধীরে ধীরে ভুলতে যাচ্ছি। কি কাণ্ড গো! রাজ্যে সবকিছু কেমন যেন এলোটপালট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা সবাই মিলে কোনো একজনকে ভুলে বসে আছি, অথচ অথচ তিনি ছিলেন আমাদের চোখের মণি। জানি না, কপালে যতই চাপ দিই না কেন, নামটাই মনে করতে পারছি না। কাকে কি বলছো কাকা? কার কথা বলছো? কি রাজকুমারী, এখনো কি নিজের ভুল বুঝতে পারছো না? তুমি এক ছলনাময়ী ডাইনি। তুমি আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি কিচ্ছু কাড়িনি রে সোনালি, আমি তোকে শুধু বাস্তব সত্যটা দেখিয়েছি। তুই দেখ আর এখন বোঝ, কেউ তোকে ভালোবাসে না। তুই চল, আমার সাথেই চল। এই মিথ্যে রাজপ্রাসাদে কেউ তোকে ভালোবাসে না। না, আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। এবার তোকে আমার আদেশ মেনে কাজ করতে হবে, বুঝলি? ডাইনি তার হাতের জাদু দিয়ে রাজকন্যাকে তার দুর্গে বন্দি করে ফেললো। মনে রাখিস, যতদিন তুই এই দুর্গে বন্দি থাকবি, ততদিন সমুদ্রকরের রাজ্যবাসী তোকে পুরোপুরি ভুলেই যাবে। কেউ তো বন্ধুরা, তাহলে কি হতে চলেছে? সোনালি কি আর কখনো তার বাবা মায়ের কাছে ফিরতে পারবে? এটা দেখতে হলে পরবর্তী পর্বে চোখ রাখো।